হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এক্সেল ডাইনামিক্স। আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে 250 একটা রিয়েল ইউজার রিভিউ 10,000 কিলোমিটার একটা ইউজার রিভিউ নিয়ে আমি আসবো। তো সেটা লাস্ট ভিডিওতেই দেওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি আমরা যে টোটাল ফুটেজটা রান টাইমটা মোর দ্যান 20 মিনিটস ছিল, যার ইন্টারভিউ আমরা নিছি। তো যে কারণে আলটিমেটলি চিন্তা করলাম যে ওইটা আমার পার্সপেক্টিভ থেকে ইউজার রিভিউটা থাকুক ফ্রম আ রিভিউয়ার্স পয়েন্ট অফ ভিউ ভার্সেস আলাদা সেপারেট একটা ভিডিও থাকুক, যেখানে কিনা অ্যাকচুয়ালি যে এটা ইউজার তার সে 10,000 কিলোমিটার চালালো, সেই চালানোর যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সেস ওগুলো সে আলাদা করে শেয়ার করলে এটা আপনাদের কাছে আলাদা একটা ভ্যালু এডিশন থাকবে। তো এই ভিডিওটা এক্স্যাক্টলি সেই জিনিসটা নিয়ে। আচ্ছা, আপনাদেরকে মনে হয় বলছিলাম আমি একটু আগে যে এই বাইকটা এটার ওনারের সাথে পরিচয় করে দিব। এই যে আমাদের ভাই ব্রাদার সামনে বসে আছেন উনি। তো শিবলি ভাই, কত ওটা চালাইলেন? আমার এখন পর্যন্ত 10,000 কিলো কমপ্লিট হলো। টোটাল 10,000 কিলো? 10,000 কিলো কমপ্লিট হলো। অ্যান্ড ভুল না করলে 250 এটাই হাইয়েস্ট বাংলাদেশে। এখন পর্যন্ত কেউ 250 10,000 কিলো আমি দেখি নাই করতে পারছে। আমি বাইকটা কিনেছি জানুয়ারিতে, আমার ফার্স্ট অর্ডারের বাইক, 9 মাসে 10,000 কিলো কমপ্লিট করবে। আচ্ছা, তাহলে মনে বুঝতে পারতেছেন যে ওনার যে ওপিনিয়নটা, এটা প্রবাবলি অন্যান্য যে 250 SR যে ওনার আছে তাদের থেকে একটু বেশি ওয়েট ক্যারি করতেছে, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে সে টোটাল 10,000 চালাইছে আমাদের। আর উনি কিন্তু এতটুকু বলে রেখে আমাদের কমিউনিটির মধ্যে খুবই ভোকাল একজন মানুষ, প্লাস উনি বাইক সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স একজন রাইডার। তো ওনার যে ওপিনিয়নটা নট জাস্ট বিকজ অফ দ্য ওডো বাট অলসো বিকজ অফ দ্য তার এক্সপিরিয়েন্সের কারণে তার ওপিনিয়নটা আমরা অ্যাটলিস্ট আমাদের যে সার্কেলটা আছে, সিএফ এর যতটুকু সার্কেল আছে সবাই অনেক রেসপেক্ট করি। তো যে কারণে তাকে মূলত ধরে নিয়ে আসা যায়, তাকে অনেক অনুরোধ করে এখানে আজকে আনাইছি আমি। ভাই, আপনার ইন্টারভিউ আমি একটা নিব, আমার আপনার দরকার। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যেহেতু আমি আমার খুবই শর্ট টার্ম মেমোরি আছে ডোরির মতো, এই জন্য আমি একটা স্ক্রিপ্টটা নিয়ে আসছি ছোট। এখান থেকে দেখে দেখে কোশ্চেনগুলো আমার দেখতে একটু উইয়ার লাগতে পারে, কোনো সমস্যা নেই। আপনারই আমি শুরু থেকে প্রশ্নগুলো করি। আচ্ছা, সেটা আপনার এটার কত দ্রুত ঘন ঘন সার্ভিস দরকার পড়ে? ঘন ঘন সার্ভিস করি না। আমার কোম্পানি থেকে যেই টাইমে সার্ভিস করতে বলা হয়েছে আমি ওই টাইমে সার্ভিস করি। এছাড়া আমার সার্ভিসের দরকার পড়ে না। মাঝে মাঝে কিছু প্রবলেম ফেস করি, তখন নিয়ে যাই, তারা সলভ করে দেয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে রেগুলার সার্ভিসের বাইরে আপনাকে নিয়ে গ্যারেজে মাঝে মাঝে যাইতে হয়, তাও সিএফএ নিয়ে যাই। টুকটাক প্রবলেম হলে ওরাই প্রবলেম সলভ করে দেয়, এখন পর্যন্ত করতে পারছে। আচ্ছা, আমারটা এখন আমি তো জানি আপনার ফিউল পাম্পটা চলে গেছিল, আর প্লাস আমার ফুয়েল সেন্সর চলে গেছে। ফিউল সেন্সরটা চলে গেছিল, আর এক্সস্টটা চলে গেছিল। আর এক্সস্টটা তো ওনারা চেঞ্জ করছে, ওনারা রিপ্লেস করে দিচ্ছে। এক্সস্টটা অ্যাকচুয়ালি যাওয়ার কারণটা আমিও জানি না, ওনারা কিছু বলে নাই। আমি 3 মাস আগে বান্দরবন ট্যুরে গিয়েছিলাম, তো তখন ট্যুর থেকে আসার পর 2 দিন পরে আমার এক্সস্ট থেকে খুব ফাটা একটা সাউন্ড হইতেছিল। তো নিয়ে গেলাম, তো তারা চেক করে দেখলো যে এক্সস্টের প্রবলেম। তো তার 2 দিন পরে আমাকে এক্সস্ট তারা চেঞ্জ করে দেয়, আবার নতুন এক্সস্ট লাগায় দেয়। আর ফুয়েল সেন্সরটা আমার 9,500 কিলোতে আগেই চলে গেছিল, যেহেতু সার্ভিসের সময় আসে নাই, জন্য আমার যাওয়া হয় নাই। 7,000 7,500 কিলোতেই আমার ফুয়েল সেন্সরটা চলে যায়। আমার রিডিং ভুল দেখাচ্ছিল, লাইক ফুল ট্যাঙ্কি তেল আছে, তাও দেখাচ্ছে 1 জায়গা আছে। আচ্ছা, এরকম দেখাচ্ছিল না। তো তারপর যখন নিয়ে গেলাম, তো বললো যেটা চলে গেছে কিনতে হবে। তো তারপরে আমি এটা ফুয়েল সেন্সরের প্রাইস আপনার 2,560 টাকা সামথিং। তো ফুয়েল সেন্সরটা কিনলাম, কিনে আবার লাগালাম। চেঞ্জ করার পর এক্সপিরিয়েন্সটা একটু বলেন। আচ্ছা, একটু সমস্যা হয়েছিল মাঝখানে, আমরা আবার ব্যাক করছি। আপনার এখানে সিনারি একটু চেঞ্জ হচ্ছে দেখতে পাবেন, ওটা নিয়ে চিন্তা করেন। শিবলি ভাই, আপনারা যে কোশ্চেনটা করতেছিলাম, ওই পাম্পটা চেঞ্জ করার সেন্সরটা ফুয়েল সেন্সর চেঞ্জ করে পুরো নতুনই কিনছি আমি। বাট তারপরেও আমার কাছে রিডিংটা একটু উল্টাপাল্টা লাগতেছে। লাইক স্টক ফুয়েল সেন্সর যখন ছিল তখন যা দেখাতো তার থেকে একটু কম দেখায়। লাইক আমি তো অলওয়েজ ফুল ট্যাঙ্কি করি, তো আমার মোটামুটি 280-290 কিলো চালানোর পরে যা আমি 1 দাগে যাইতো, তো এখন দেখতেছি 230-40 কিলোতে আমার 1 দাগে চলে যাচ্ছে। বাট তেল আছে, কিন্তু তারপরেও কম দেখাই যাচ্ছে। তো এটা নিয়ে আরেকবার একটু যাইতে হবে হয়তো। এটা নিয়ে আরেকবার যাইতে হবে। ডেফিনেটলি কারণ ফিউলের ইয়াটা কোন সময় কোন দিকে চলে যায়। আচ্ছা, এটা একটু বলেন তো, সেটা 10,000 তো আপনি চালাইলেন, আপনার স্লিপার ক্লাচের যে ফিলটা
এটা কি হচ্ছে কোনো চেঞ্জ আসছে এখন কি আগের মতোই লাগে? আমার কাছে আগের মতোই লাগতেছে, আমি যে এখনো দেখাই। আমি উল্টা আজকে আর একটু অ্যাডজাস্ট করলাম। আচ্ছা মাঝখান দিয়ে ক্লাস কেবল ছিঁড়ে গেছিল, ওটাও চেঞ্জ করছি। আচ্ছা, তো আমার কাছে একই লাগতেছে, ইউজ করে খুব একটা ডিফারেন্স আমি পাই না এখন পর্যন্ত। শুরুতে যেটা পাইছেন এটা এখন পাইতেছি এরকম। মানে তাদের স্লিপার ক্লাসটা নিয়ে আমরা হচ্ছে এটা একটু বলতে পারছি যে হচ্ছে 10,000 কিলো তো একটা হিউজ, মানে বাইরের কান্ট্রিতে 10,000 মানুষ হচ্ছে 3-4 বছর অনেক সময় চালায়। স্লিপারের হচ্ছে যে ইয়েটার স্লিপেজ করে না, মানে কোনো না এখন পর্যন্ত করে নাই আমি। আচ্ছা ভালোই আচ্ছা, আপনি তো আমি যতটুকু জানি বেশ কয়েকটা হাইওয়ে রাইড দিয়েছেন, পাহাড়েও গেছেন। পাহাড়েও গেছি আমি। 2 মাস আগে হচ্ছে আপনার থানচি বগালেক ঘুরে আসলাম, প্রায় 4 দিন টানা বৃষ্টির মধ্যে, এবং 4 দিন বৃষ্টির মধ্যে রাইড দিছি। এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল? পাহাড়ে এটার পারফরমেন্স তুখর। আমরা যখন পাহাড়ে রাইড করছি, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে যেহেতু রান করা লাগছে, অন্যান্য বাইক যেগুলো আমাদের কয়েকটা বাইক দেখছি যারা পড়ে গেছে, মানে টানতে পারতেছে না, এটা একদম 100% পারফরমেন্স, 100% ব্রেকিং। পারফরমেন্স নিয়ে কোনো ইস্যু পাইনি। এবং আমরা 4-5টা সিএফ গেছিলাম বান্দরবনে 4 দিনে, এবং এবং নর্মাল গুড়ি বৃষ্টিও না, একদম ঝড়ো বৃষ্টির মধ্যে আমরা রাইড করছি। ব্রেকিং পারফরমেন্স সব অসাধারণ। এটা নিয়ে কোনো পাহাড়ে ফ্রন্টিয়ার 2 ব্রেকিং, হ্যাঁ পাহাড়ে কোনো কমপ্লেন রাখার মতো জায়গা নাই। এবং অনেকে আমি চিনি যারা রেগুলার পাহাড়ে রাইড করে, এবং সবার এক্সপিরিয়েন্স সেম, সেটা 300 হোক বা 250 হোক বা 250 NKও দেখছি আমরা। তো পাহাড়ে এক্সপিরিয়েন্স আনবিটেবল। আচ্ছা, খুব ভালো পারফরমেন্স করছে। আচ্ছা একটা কনটেক্সট দিয়ে রাখি ভাই, কিন্তু এর আগে হচ্ছে প্রায় 3-4টার মতো বাইক চালাইছেন তাই না? এটা আমার 7 নাম্বার বাইক। 7 নাম্বার বাইক, ও আচ্ছা, তাহলে আরো উল্টারও কমায় বলছি। মানে অন্যদের সাথে কম্পেয়ার না করলো, আপনি আগে যেগুলো চালাইছেন ওগুলোর সাথে যদি কম্পেয়ার করেন, এটা আপনার কাছে সবচেয়ে বেস্ট লাগছে? যেহেতু ভাই হায়ার সিসি বাইক এবং 4 পিস্টন ক্যালিপারের ব্রেক, তো ব্রেকিং খুব ভালো এটার। এটা থেকে বেটার আপনার আগে যে 7টা আমি সিভিআর থেকে সুইচ করছি। সিভিআরও অসাধারণ, সিভিআরও খুব ধরার মতো কোনো বাইক না, সিভিআর অসাধারণ। কিন্তু আমি যেহেতু সিভিআর থেকে শিফট হইছি, সেক্ষেত্রে আমি পারফরমেন্স খুব একটা ডিফারেন্স আমি পাই না। আমার কাছে এটা ব্রেকের কথা, শুধু ব্রেকের কথা বলছি, ব্রেক বা ইঞ্জিন পারফরমেন্স এটাই বলি না কেন, ইঞ্জিন 10,000 কিলো যেহেতু রান করছি, ইঞ্জিন আমার কাছে রিলেবলই মনে হয়েছে। না ইঞ্জিনে না, যে হাই সিসি তার আমি ওইটা কথা বলছি, আমি বলতেছি হচ্ছে ব্রেকের, মানে আপনি ব্রেকের দিকে যদি ধরেন আপনার যে বাইকগুলা 1, 2, 3, 4 করে এভাবে যদি ধরেন, সবার টপে কে রাখা? টপে এখন পর্যন্ত আমার 250 SR। আচ্ছা, 250 SR এর ব্রেক আলহামদুলিল্লাহ এটার উপরে পান না এখন পর্যন্ত পাইনি। সিভিআর ভালো, কিন্তু যদি আমি কম্পেয়ার করতেছি না, ওটা সিভিআর 150 সিসি বাইকের সাথে একটা 800 সিসি বাইক কম্পেয়ার করা উচিত না অবভিয়াসলি। তারপরেও বলবো যে আর এখন পর্যন্ত এটা ভালো। আবার এটা থেকে আবার যেহেতু আমি 300 চালাই না, শুনছি যে এটা থেকে আবার 300 এর ব্রেকিং আরো ভালো। সো আপনার হায়ার সিসি অনুযায়ী ওটা তো আপগ্রেড করে এই বাইক ব্রেকিং আলহামদুলিল্লাহ। ওইটা অবশ্যই মানে ইঞ্জিনটা হচ্ছে ডিরেক্টলি কম্পারেবল না, কারণ হচ্ছে ওইটা ওগুলা 150 সিসি, এটা কম্পেয়ার করে না, টর্কটা বেশি কারণে হচ্ছে আমার অ্যাক্সেলারেশন বেশি হবে। বাট ব্রেকটা এমন একটা জিনিস ভাই, মানে আপনি সেটা তবে এইটার একটা ইস্যু আছে, এটা অ্যাকচুয়ালি আপনি হয়তো রেগুলার রাইডে ফিল করবেন না, এটা 300 ও আছে 250 ও আছে। প্যানিক ব্রেকে মাঝে মাঝে মনে হয় যে এবিএস কাজ করতেছে না। এবিএসটা বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ, এইটা রেগুলার না, হয়তো ওই মাসে 1-2 বার পাই। আমার কাছে মনে হইতেছে যে আমার এখন গাড়ি খুব স্পিডে আছে, ব্রেক করতে হবে, কিন্তু আমার যেখানে অ্যাকচুয়ালি আমার থামা উচিত, বা আমি মেইন যেহেতু বাইক চালাই, আমার মেন্টাল তো একটা ইয়া থাকে যে আছে এখানে বাইকটা থামবে, ওই জায়গায় ও থামতেছে না, হয়তো আর একটু বেশি সময়, মানে চাকা লক হয়ে দিচ্ছে, না, ও যাচ্ছে, হ্যাঁ ও আগে থামতেছে। এটা আপনি থামার কথা এখানে থামতেছেন যায় এখানে, এটা মানে এমন না যে অহরহ হয়, তবে মাসে 1-2 বার মানে। তবে মানে আমার পার্সোনালি হচ্ছে আমি তো 300 চালাই, আমার যেটা বুঝলাম আর কি, যে এটা প্রবাবলি এটা তাদের যে এবিএস মডেলগুলো, এটা মেবি এবিএস টিউনিং এ একটু ঝামেলা, টিউনিংটাই এরকম হয়তো, মানে নরমাল রোডে হচ্ছে কোনো ঝামেলা করে না, একটু গ্রেইন আছে, একটু লুজ রোড, ডার্ট আছে, এরকম কাদাকুদা রোডে গাড়ি হয়তো বা একটু বাম্পের মধ্যে যখন যায় তখন। আচ্ছা, এইবার ফিউল ইকোনমিটা নিয়ে আমার একটু বলেন তো, আপনি ফিউল ইকোনমিটা মানে ফিউল ইকোনমি আমি শুরু থেকে মাইলেজ পাইতেছি হচ্ছে আপনার 31, 31.5, 32 করে পাই। এখন হয়তো একটু রাফ চালানো হয়, এখন একটু কম পাইতেছি, এখন 28.5, 29 পাই আমি ঢাকা সিটিতে। ওই একদম ব্র্যান্ড নিউ যখন চালাইতেন আর এখন যখন চালাইতেছেন, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে ফিউল ইকোনমিতে? তখন 31, 32 পাইতাম, এখন 29 পাই। তখন একটু আস্তে তখন নতুন বাইক একটু আস্তে চালাইতাম, এখন
এখন হচ্ছে আপনার 10,000 কিলো হয়ে গেছে, আমার ইঞ্জিনটা একটু ফ্রি হয়েছে, এখন Engine আসলে free রাইড হয়েছে। করতে মন চায়। হ্যাঁ, হ্যাঁ। তো এখন আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি জানি না কার কি পার্সপেক্টিভ, মানে হায়ার সিসি বাইক নিয়ে অ্যাকচুয়ালি মাইলেজের টেনশন করাটা উচিত না। হ্যাঁ। আমি হায়ার সিসি বাইক কিনছি পারফরমেন্সের জন্য, আমার কাছে পারফরমেন্সটা ফ্যাক্ট হওয়া উচিত। মাইলেজের চিন্তা করলে আমি 100 তবে আপনাদের 250টা মানে এই 250টা প্লাস হচ্ছে অন্যান্য 250 যেগুলো আছে আপনার ইয়েতে N250 বলেন, বাজাজের N250 বলেন বা জিক্সারের হচ্ছে 250 ওগুলোর সাথে ডিরেক্টলি কম্পারেবল কাইন্ড। ওগুলোর সাথে কম্পেয়ার। জিক্সারও কিন্তু বলে হচ্ছে 35 কিন্তু অ্যাকচুয়ালি পাই হচ্ছে 28-29 এরকম। আচ্ছা। এই এটার মতোই পাইতেছে। তো বেসিক্যালি হচ্ছে এটা পারফরমেন্স বেশি দিচ্ছে আমারে, কিন্তু এদিকে আবার হচ্ছে আমার মাইলেজও হচ্ছে ওইটার মতো। মাইলেজ ভালো হয়েছে, আমি এখনো মাইলেজ ড্রপ করে নাই আমার কোথাও। আমি বান্দরবন যখন গেলাম ঢাকা সিটি যে হাইওয়েতে আমি একটু মাইলেজ কম পাইছি। অনেকে বলে যে হাইওয়েতে মাইলেজ বেশি পাওয়া যায়, আমি হাইওয়েতে মাইলেজ পাইছি হচ্ছে আপনার 27 27.5-এর মতো। তবে এটা একটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা একটু রাফ চালাইছি। আমাদের অ্যাভারেজ স্পিড ছিল আপনার 120-30 এবং একটু হায়ার প্রেমের রাইড করা হয়েছে আমাদের। তো তখন একটু তেল খাবে, ড্রপ করবে। আচ্ছা, টায়ারের পারফরম্যান্স আমরা একটু বলেন তো। টায়ারের Stock এ পারফরম্যান্স একদম শুরুতে যা পাইছিলেন ভার্সেস এখন এটার মধ্যে কোন ডিফারেন্স? সিএফ এর টায়ার নিয়ে একটু কমপ্লেন আছে, অনেকের টায়ার চলে যাচ্ছে। এবং আমারও টায়ার পিছনের টায়ারটা চলে গেছিল, টেম্পার চলে গেছিল, টায়ার বাঁকা হয়ে গেছিল। তো পরে ওরা এটা আবার রিপ্লেস করে দেয়, করে দিছে এবং অনেকেরই করে দিছে। বাট টায়ারের পারফরমেন্স যদি বলি, সিএফটি যেহেতু একটু সফট কম্পাউন্ডের টায়ার, টায়ারের গ্রিপ বেশ ভালো। তবে বালু কাদা বা ভিজা রাস্তায় একটু কনফিডেন্স কম, ওয়েট গ্রিপটা একটু ওয়েট গ্রিপটা একটু কম। এটাও অ্যাকচুয়ালি মানে যেহেতু রেসিং টায়ার বা রেসিং টায়ারে একটু বালুতে বা যেহেতু ওয়েট গ্রিপটা কম দেয়, যেহেতু রেডিয়াল টায়ার। আচ্ছা, এই আপনার বাইক তো যখন নতুন অবস্থা আনছেন, পেইন্টের তো আপনার চোখে তো একটা স্মৃতি আছে যে আমার বাইকের কালারটা এরকম ছিল ভার্সেস এখন কোনো কোথাও থেকে কালার এখন আমার উঠে নাই, এখন পর্যন্ত উঠে নাই। তবে একটু পুরানো হয়ে গেছে, একটু ফেড হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু 10 মাস হয়েছে ইউজ করছি, তো একটু আর ব্ল্যাক বাইক প্রচুর ময়লা পড়ে। আর এই বছর প্রচুর বৃষ্টি হয়েছে, তো প্রচুর কাদা এবং প্রচুর বৃষ্টিতে রাইড করা হয়েছে, যার কারণে একটু ফেড হয়ে গেছে কালার। তো এটা হয়তো সামনে কোটিং করাই ফেলবো। কোটিং করে আমার কিন্তু চোখে, আমি কিন্তু আপনার বাইকটা মোটামুটি ওই যে শুরুতে যখন দেখছিলাম আমার কাছে হচ্ছে ইয়েটা মনে হইতেছে, মানে ফেডিং লাগতেছে না আমার কাছে। রাদার যেটা যেমন হচ্ছে ফেডিং লাগতেছে না, কারণ হচ্ছে আজকে একটু শাইনার মেরে আনছি, এই জন্য আচ্ছা তাই শাইনার মারলে একটু চকচক করে। কিন্তু অন্য বাইকের সাথে যদি কম্পেয়ার করেন, আপনি এর আগে যে বাইকগুলো চালাইছেন ওগুলোর সাথে কালার কোয়ালিটি এটা কেমন? কালার কোয়ালিটি খারাপ বলবো না, বাট আমারটা হয়তো বা ইস্যু হয় না, কিন্তু অনেকের ইস্যু হচ্ছে। আচ্ছা, অনেকের ইস্যু হচ্ছে। সিএফ এর অনেক বাইকেরই কালার উঠে যাচ্ছে, যেমন ট্যাঙ্কের যে কি জায়গাটা আছে, এই জায়গাটাতে হচ্ছে যে কালার। এইগুলা নিয়ে এটা আমার বাইকও আছে, কিন্তু কিটের এখন পর্যন্ত আমার কোথাও কালার ফেড হয় না বা কালার উঠে নাই। কিটের কালার গুলো ভালো ভালো, এইখানে কালার ভালো, কিছু কিছু পার্টসের কালার একটু প্রবলেম আছে। আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে আপনার হচ্ছে এটা একটু আমার বলেন, সেটা হচ্ছে আপনার আমাদেরগুলো তো হচ্ছে টিএফটি, কিন্তু আপনারটা হচ্ছে যেটা এলসিডি। আর টিএফটি আবার অনেক সময় হয় কি, ব্রাইট সাইন লাইটে গেলে এটা আর অনেক সময় হচ্ছে লেজিবল হয় না, বুঝি। আচ্ছা, না এরকম কোনো প্রবলেম এখন পর্যন্ত ফেস করি নাই। আমার ভিজিবিলিটি ভালো, হয়তো আমার চোখে পাওয়ার বেশি। আমি হাইওয়েতে রাইড দেই ফগ ছাড়া, এবং হচ্ছে স্মোক বাইজার দিয়ে হাইওয়েতে রাতের বেলা ফগ ছাড়া রাইড দেই, তো আমার প্রবলেম হয় না। বাট এখন পর্যন্ত আমি দিনের বা রাতের বেলা কখনোই কোনো প্রবলেম ফেস করি না। এমনিতে এলসিডি ডিসপ্লে অবশ্য লেজিবিলিটি আছে এটা। হ্যাঁ, আচ্ছা, আপনারা যদি ধরেন, আমরা তো যারা হচ্ছে বাইকটা কিনছে অনেকে হচ্ছে টিএফটির যে ফিচারগুলো, হ্যাঁ জিপিএস আইডের যে ফিচারগুলো, ওগুলো চিন্তা করে কিনছি। কিন্তু আলটিমেটলি হচ্ছে আমরা টি-বক্স পাই নাই, এইগুলো আপনারা কাজ ওটা ইয়া করা। আপনি যদি ধরেন আপনার কাছে যদি অপশন থাকতো কথায় এই বাইকটাই আপনার হচ্ছে টিএফটি সহ আপনার দিল, তখন কি আপনি নেবেন টিএফটিটা? অবশ্যই নিব। আমার মনে হয় যে সিএফ এর টিএফটি দিয়ে 250 আনা উচিত। কারণ এখন পর্যন্ত আমরা যারাই 250 নিছি বা যারাই 250 রাইড করতেছি, আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাইড। কিছু কিছু ইউনিটে একটা দুটো প্রবলেম পাওয়া গেছে, বাট এছাড়া 250 যারা রাইড করতেছি খুবই স্যাটিসফাইড। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে যদি টিএফটি দিয়ে 250 আনা হয়, হয়তোবা প্রাইস কিছুটা বাড়বে, যেহেতু টিএফটি আনতেছে। তো যদি আনে, আমার মনে হয় যে 300 থেকে 250 মার্কেটটা বেশি ধরতে পারবে। এই সিএফ, এই যে রিয়েল ইউজারদের হচ্ছে ফিডব্যাক নেন, দেখছেন? আমি তো বলি যে আমি তারও হচ্ছে একটু আগে আপনাদেরকে মনে বলছিলাম, ভিডিওর মধ্যে দেখবেন যে হচ্ছে এটা আইনা লাভ নাই, কারণ হচ্ছে আলটিমেটলি হচ্ছে কস্টটা বেশি পড়ে। কিন্তু ইউজাররা কি বলতেছে শুনেন, তাদের থেকে ফিডব্যাক নেন, নিয়ে হচ্ছে এরপরে আপনারা হচ্ছে মনে হয় যে আনা উচিত।
এটা টিএফটিটা আমরা মিস করি, এমন না যে মিস করি না। অনেকে যারা মানে খোটা শুনতে হয় যে তোদের তো টিএফটি নাই, আমাদের টিএফটি আছে। ইভেন তো হচ্ছে আপনি ফিচারগুলো ইউজ করতে পারছেন না, স্টিল আপনার স্টিল ভাই আমি একটা টিএফটি দেখতেছি, মিটারটা দেখতে সুন্দর। তারা টিএফটি দেয় নাই ঠিক আছে, একটা সুন্দর মিটার দিতে পারতো, মিটারটাও সুন্দর না, খুবই বাজে মিটার। এই ফিডব্যাক নেন, এই যে রিয়েল ইউজারদের ফিডব্যাক। আচ্ছা ভাই, এরপরে নেক্সট জিনিসটা আমার একটু বলেন, সেটা হচ্ছে আপনার তো মিরর হচ্ছে আপনি চেঞ্জ করছেন। আমি মিরর চেঞ্জ করেছি। এই মিররগুলো ছিল আপনার ওখানে? হ্যাঁ, স্টক মিরর ছিল। ওইটা নিয়ে কোনো কমপ্লেইন? স্টক মিররটা আমি 1,500-2,000 কিলোর মতো রাইড করছি। স্টক মিররের দুইটা মেইন প্রবলেম হচ্ছে লো স্পিডে স্টক মিররটা খুব ভাইব্রেট করে, ঠিক স্টক কাঁপে। যখন আপনি ধরেন একটু থার্ড গিয়ারে 20-25-এ রাইড করতেছেন, তখন দেখা যায় যে মিটার কাঁপতেছে, এটা একটা ইস্যু। আর আরেকটা ইস্যু হচ্ছে আপনার যেহেতু ঢাকা শহরে রাইড করি, চিপা চাপা মারতে গেলে দেখা যায় যে বাসের মধ্যে লেগে যাচ্ছে, টেসলার বডিতে লেগে যাচ্ছে, অনেক প্রচুর ওয়াইড, এবং হ্যান্ডেল থেকে বের হয়ে যায় লুকিং গ্লাস। অনেকে তো অনেকের ভেঙে গেছে, এবং লুকিং গ্লাসের কোয়ালিটিও খুব বাজে, মানে জাস্ট একটু টোকা লাগলে লুকিং গ্লাস ভেঙে পড়ে যায়। তো তারপরে আমি যেটা করলাম যে আমি এটা নিয়ে আসলাম, এনে লাগাইছি, এবং এটা আলহামদুলিল্লাহ বেশ ভালো, ছোটখাটো, এবং আমাকে ভিউ খুব ভালো দিচ্ছে। এন্ড কোথাও লাগতেছে না, কোনো ভাইব্রেশন নাই, কোনো কাপাকাপি নাই, স্মুথলি আমি এই লুকিং গ্লাস দিয়ে 8,000 কিলো রাইড করে ফেলছি অলরেডি। আচ্ছা, আমি এখানে জাস্ট একটু অ্যাড করে দিই, ভিজিবিলিটি কিন্তু ওইটারও ভালো, এটারও ভালো, বাট এটার সমস্যা হচ্ছে এটা এত ছড়ানো যে হচ্ছে গিয়ে আপনি লেগে গেলে, আর এটা এক একটা মিরর দাম মোস্ট প্রবাবলি ভাই হচ্ছে 3,000 টাকা পিস, 6,000 টাকা পেয়ার, মানে পেয়ার হচ্ছে 6,000 টাকা। আর আমি এটা আনছি, এটা দাম কম, কিন্তু যেহেতু চায়না থেকে আনাইছি, কস্টিং শিপিং কস্ট মিলে প্রায় 3,500 টাকা পড়ে গেছে। বাট স্টিল হচ্ছে অ্যাট লিস্ট এগুলা একটা মজা হচ্ছে যে আপনি ধরেন যে সরি এটা আছে, এই যে আপনি আপনার মতো অ্যাডজাস্ট করা যায়। তবে এটা একটা ব্যাড সাইড হচ্ছে যেটা ফোল্ড করা যায় না, বাট ফোল্ড করার দরকার পড়ে না, যেহেতু ছোট লুকিং গ্লাস, তো ফোল্ড করার দরকার পড়ে না। হ্যান্ডেল তো এই বরাবর, এটা ওইটা ফোল্ড করার দরকার। আচ্ছা, আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে একটু বলেন তো আমাদের। যেহেতু আমি সিঙ্গেল রাইড করি, আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কোনো ইস্যু নাই, আর আমার ওজনও কম, শুকনো একটা মানুষ, তো আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কোথাও আমার কোনো প্রবলেম হয় না। তবে পিলিয়ন নিয়ে রাইড করলে এটা 100% লেগে যাবে। আপনি যতই সাবধান হন ভাই, যেমন আমি মাঝে মাঝে আমার ছোট ভাইরে নিয়ে রাইড করি, বিভিন্ন জায়গায় যাইতে হয়, তো তখন একটু সাবধানে চালাইতে হয়। ও আমার মতো শুকনা, তারপরেও দেখা যায় যে স্পিড ব্রেকারে লেগে যায়। তো এটা একটু যারা রেগুলার পিলিয়ন নিয়ে রাইড করে তাদের জন্য আসলে ব্যাড সাইড। আপনারা চিন্তা করেন যে নিবেন কি নিবেন না। আচ্ছা, আমি এইবার যে কোশ্চেনটা করবো আমি অ্যান্সারটা জানি, বাট স্টিল হচ্ছে যারা দেখতেছে তাদের জন্য হচ্ছে করতে হচ্ছে, সেটা হচ্ছে যদি আবার যদি একটা বাইক কিনতে হয়, এটা 7 নম্বর বাইক না? এটা 7 নম্বর বাইক। ওকে, 8 নম্বর বাইক যদি কিনতে হয়, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে এটা যখন আমি সেল দিব তখন মার্কেটে এটার চেয়ে বেটার কি আছে। আচ্ছা, যদি আমি বেটার অপশন না পাই, ধরেন এখনই সেল দিলেন আপনি, আজকেই সেল দিলেন, এখন সেল দেওয়ার মতো কোনো রিজন নাই না, ধরেন তবে আমার খুব ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে এইটা সেল দিয়ে এটার সাদাটা নেওয়ার খুব ইচ্ছা আছে। সাদাটা নিয়ে মডিফাই করবো, 250 SR এর সাদাটা নিয়ে মডিফাই করবো। যদি এর মধ্যে তারা টিএফটি নিয়ে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি টিএফটি নিয়ে ফেলবো। মানে সিএফআই থাকবেন, এটা থেকে বের হবেন না? না, যদি ভালো অপশন পাই তাহলে বের হবো। যদি এই জন্যই বললাম, আপনি ধরেন আজকে এটা 30,000 কিলোমিটার আপনি চালাই ফেলছেন, হ্যাঁ, আপনি তো বলছেন এটা ধরেন 30,000 কিলো চালাতে মিনিমাম আরো 2 বছর তো আমার লাগবে। তো 2 বছর পরে হয়তো আরো হায়ার সিসি ঢুকে পড়বে, তো তখন যদি আমি দেখি যে এর চেয়ে ভালো কিছু ঢুকছে, তখন নতুন কিছু ট্রাই করতে তো প্রবলেম নেই। হ্যাঁ, তখন ট্রাই করবো। আর যদি দেখি যে না মার্কেটে তখনও কিছু ঢুকতেছে না, তখন আর আমার একটা বাজে হ্যাবিট হচ্ছে যে আমি একটা বাইক 25-30,000 কিলো বেশি চালাতে পারি না। আমার হাইয়েস্ট যে বাইকটা রাইড করছে সেটা হচ্ছে CBR থাই, মানে যেটা সেল দিয়ে এটা নিলাম, ওটা 3 বছর রাইড করছে, 2.5 বছর রাইড করছে, এটা 30,000 কিলো রাইড করছি। আর একবার যেহেতু হচ্ছে আর মজা পাই গেছে, আর হায়ার সিসির মজা একবার যে পায় অ্যাকচুয়ালি বের হওয়া খুব ডিফিকাল্ট। না। আচ্ছা, এইটা হচ্ছে এবার একটা লাস্ট হচ্ছে 2টা কোশ্চেন, সেটা হচ্ছে এই বাইকটার একটা জিনিস বলবেন যে জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি। সবচেয়ে বেশি ভালোবাসি এখন পর্যন্ত ইঞ্জিন নিয়ে কোনো প্যারা খাইনি। আমি 10,000 কিলো রাইড করে ফেলছি, টুকটাক কিছু প্যারা হয়েছে আমারে দিছে, কিন্তু এখন পর্যন্ত ইঞ্জিন নিয়ে কোনো প্যারা খাই না। এবং আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু ডিওএসসি ইঞ্জিন, এবং ইঞ্জিনটা এখন আরো ফ্রি হইতেছে, এবং আমি রাইড করে এখন খুব মজা পাইতেছি। সত্যি কথা, এটা ফান টু রাইড। এটা ট্যাগলাইন যে বলে ফান টু রাইড, এটা জেনুইনলি ফান টু রাইড। এই সিএফ রিয়েল ইউজার ফিডব্যাক, একটা ইউজারের কাছে সবচেয়ে বেশি কোনটা ম্যাটার করতেছে? ইঞ্জিন রিলায়েবিলিটি। টেক নোট। আচ্ছা, আরেকটা জিনিস যদি বলেন, সেটা হচ্ছে এটা সবচেয়ে বাজে দিক, মানে দুই একটা বাজে দিক ডেফিনেটলি আছে। সবচেয়ে বাজে দিক হচ্ছে যে এই বাইকটা বৃষ্টিতে চালায় মজা নেই। এটা আপনারা, আমি জানি না, যারা রেগুলার বৃষ্টিতে রাইড করে তারা হয়তো এগ্রি করবে। এবং নট অনলি 250, 300 বা অন্যান্য বাইকের সেম সমস্যা হচ্ছে যে আপনি যদি টানা 2-3 দিন বৃষ্টিতে রাইড করেন,
মানে আপনাকে মানে কেমন জানি লাগে বাইকটা, মনে হয় যে চেইন থেকে নয়েজ আসতেছে, বাইক জ্যাম হয়ে গেছে, বাইক টানতেছে না, বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে গেছে, অনেক ইস্যু বের হয়। যেমন যেটা আমি গত শনিবার বাইকটা ওয়াশ দিছি এবং গত রবিবার সকালবেলা অফিসে যাওয়ার সময় বৃষ্টি খাইছি এবং পুরো বাইক আমার ভরে গেছে এবং গত সপ্তাহে আরো 2-3বারও বৃষ্টি খাইছি, তো আমি আর ওয়াশ করি নাই, ওয়েট করতেছিলাম যে কবে ফ্রাইডে আসবে। এবং কালকে রাতে বাসায় আসার সময় আমার লিটারালি মনে হচ্ছে যে বাইকটা আমি লাথি মেরে ফালাই দিই। লিটারালি আমার মনে হচ্ছে যে কি চালাইতেছি এটা, জাস্ট ফালাই দিই, কোনো রকম জ্যাম ট্যাম খেয়ে বাসায় আসলাম, সকালে যাওয়া বাইকটা ওয়াশ দিলাম, বাইক এখন আবার এখন আমার ফকফকা চালায় আসলাম, এখন আমার মজা লাগে। মানে এই ওয়েদার হচ্ছে চালায় এই আমার তো এই বাইক মানে বৃষ্টিতে খুব বাজে পারফরমেন্স করে, মানে কিছু হয় নাই তারপরে মনে হয় যেন কিছু একটা হয়েছে। এবং এটা আমার সাথে আমার না, যারা রেগুলার বৃষ্টিতে রাইড করে তারা সবাই এটা এগ্রি করছে যে বৃষ্টিতে এই বাইকটা ভালো পারফরমেন্স দেয় না। চাকা জ্যাম খাওয়া যায়, তারপর হচ্ছে যে বাইকের সাউন্ডই চেঞ্জ হয়ে যায় বৃষ্টিতে, এবং সবকিছু জানি কি যেন একটা নাই বাইক এরকম মনে হয়। তো এটা একটু খারাপ লাগে অ্যাকচুয়ালি, যেহেতু আমাদের বাংলাদেশে আসলে বৃষ্টি প্রচুর হয় এবং প্রচুর কাদার মধ্যে চালাইতে হয়, তো ওই জায়গা থেকে আসলে প্রতিদিন তো বাইক ওয়াশ করা পসিবল না। তো এটা একটু প্যারা মানে বাইকটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সিভিআর যখন চালাইতাম বা কেপিআর যখন চালাইতাম, ওগুলো তো লিকুইড কুলড ইঞ্জিন, কিন্তু ওগুলা রেডিয়েটরে আমার এত যত্ন নেওয়া লাগতো না। এটা রেডিয়েটরে একটু বেশি কেয়ার করতে হয়। লাইক কিরকম কেয়ার, আপনি যদি ধরেন বৃষ্টিতে রাইড করে আসছেন, আপনাকে একটু পানি দিয়ে একটু ওয়াশ করে, একটু ধরেন আপনি যেহেতু সবসময় আর গ্যারেজে যাওয়া পসিবল না, আপনি মগ দিয়ে একটু পানি মেরে দিলেন, তাহলে হয় কি রেডিয়েটরে আপনার ময়লাটা জমে না। এটা রেডিয়েটরে ময়লাটা খুব ইজিলি জমে, এবং জমা যেটা হয় যে বাইক পরের দিন যখন সকালে রাইড করতে যাবেন বাইক ওভারহিট হয়ে যায়। এটা একদম কমন সিনারিও সিএফ এর। তো যার কারণে যেটা হয় যে এই রেডিয়েটর একটু বেশি যত্ন করতে হয়, একটু বেশি ক্লিন করতে হয়, এছাড়া কোনো প্রবলেম নেই। আচ্ছা শিবলি ভাই, এই পয়েন্টটাতে আমি একটু অ্যাড করতে চাইছি একটা জিনিস, সেটা হচ্ছে শিবলি ভাই যে ফিডব্যাকটা দিল বেসিক্যালি এটা হচ্ছে অ্যাপ্লিকেবল জাস্ট ফর হায়ার সিসিস। কারণ হচ্ছে ইঞ্জিনগুলো যেহেতু হচ্ছে এমনিতেই হচ্ছে একটু হাই রেভিং ইঞ্জিন, কারণ আমাদের এগুলার প্রপার টর্ক ডেলিভারিটা আসে হচ্ছে মিড রেঞ্জের একটু আশেপাশে গিয়ে। তো যে কারণে হচ্ছে অন্যান্য বাইক যেখানে হচ্ছে ধরেন আপনি 4-4.5 চালাইতেছেন, সেখানে আমাদের এগুলারে 6-6.5 গিয়ে তখন কি হচ্ছে অ্যাকচুয়ালি মজাটা পাওয়া যায়। তো যে কারণে হচ্ছে এমনিতে যেহেতু এক্সট্রা রেভে চলে বলে এগুলো একটু এমনিতে আর একটু হট চলে বলে হচ্ছে আমার আলটিমেটলি ওই বাতাসি রিকোয়ারমেন্টটা বেশি থাকে। তো যে কারণে হচ্ছে শিবলি ভাইয়ের আগের যে এক্সপিরিয়েন্সটার সাথে এটা ডিফারেন্সটা হয়েছে এটার কারণে। আর আরেকটা জিনিস ডাজন্ট হেল্প, সেটা হচ্ছে আমার বাইকটার মধ্যে হচ্ছে এখানে এক্সট্রা একটা ফেন্ডার লাগানো, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মাডগার্ডটা এই পর্যন্ত আসে, তো যে কারণে কাদা ডিরেক্টলি যায় হচ্ছে আমাদের আমার তো আমি এই প্যারা খায়া পরে হচ্ছে ফেন্ডার লাগাই, আপনারটা লাগাইছি, আমারটাও লাগাইতে বাধ্য হই। তো এটা ওই কাদা গিয়ে হচ্ছে ওদের স্টক মাডগার্ড যেটা আছে ওটা অনেক ছোট, হ্যাঁ ওটা প্রচুর কাদা ঢুকে ভিতরে, ডিরেক্টলি গিয়ে হচ্ছে ওই রেডিয়েটরটার মধ্যে পুরো ল্যাপটায় গিয়ে ঢাকা গেলে হচ্ছে আলটিমেটলি আরো প্রবলেম করে। তো বেসিক্যালি এটার কারণে এটা আপনার এই প্রবলেমটা আপনার ধরে নিতে বাইকের ফিচার, নট এন ইস্যু আসলে। মানে এই বাইক যদি নেন আপনারা, প্রত্যেকটা বাইকেরই হচ্ছে কিছু প্যারা থাকে, কিছু ইনহেরেন্ট এক্সট্রা প্যারা একটু নিতে হয়। বাইকের মজা নিতে হলে অবভিয়াসলি এক্সট্রা প্যারা নিতে হবে আসলে। যেমন সিটিং পজিশন, আপনি হচ্ছে এটা থেকে তো আপরাইট সিটিং পজিশন এক্সপেক্ট করতে পারবেন না, এই ধরনের কিছু জিনিস আসলে। তো শিবলি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার জাস্ট ছোট একটা নোটিসে আপনি রাজি হয়ে গেছিলাম। আমি ভাবছি যে আমি চেষ্টা করছিলাম আচ্ছা বাইকটা সোর্স করার জন্য, কিন্তু আর কোথাও তো পাইতেছিলাম না। পরে যায় হচ্ছে আমার মাথাতেই ছিল না আপনি 250 চালান। আমরা প্রতিদিন আড্ডা দিই, কিন্তু আমার মাথাতেই নাই আপনি 250 চালান। আরে তখন যে মনে পড়লো আপনার কাছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা